দ্য ডিজিটাল এডুকেরে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি একটি নতুন শুরু নতুন ভিডিও নিয়ে। আজকের যে ভিডিওটা হতে চলেছে একাদশ শ্রেণীর ভাই বোনেদের জন্য দ্বিতীয় সেমিস্টারের সিলেবাস সংক্রান্ত। তোমরা ইতিমধ্যে প্রথম সেমিস্টার সম্পূর্ণ করেছো, দ্বিতীয় সেমিস্টার তোমাদের শুরু হয়ে গেছে। এবারে সিলেবাস যদি ভালো করে না বোঝো, তোমাদের সিলেবাসে কোন কোন টপিকগুলো এবারে আলোচনা হবে, কোন কোন টপিক পড়তে হবে তোমাদেরকে, এবারে তোমাদের কোনো ক্লাস কোনো কিছু মিস হবে না। আগের সেমিস্টারে যেহেতু সময় কম ছিল আর আমাদের অফলাইন ব্যাচে ভাই বোনেদের স্টুডেন্টদের কিন্তু দেখতে হয়েছে, তাই আমাদেরকে সেদিকে গুরুত্ব বেশি দিতে হয়েছে। এবারে অনলাইনে তোমরা সমস্ত কিছু পাবে, ঠিক আছে? তোমরা প্রত্যেকটা বিষয়ের সুন্দর করে ভিডিও পাবেই, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সিলেবাসটা বুঝে নাও সুন্দর করে, একদম সোজা সাপটা ভাবে তোমাদের কত ধরনের প্রশ্ন হতে চলেছে, কি কি নাম্বারের প্রশ্ন হবে, কটা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, সেটা সুন্দর সুন্দর করে দেখো, বুঝে নাও একটা ডিটেলস ভিডিও। এরপরে আর কোনো ভিডিও তোমাদের দেখার প্রয়োজন হবে না, ঠিক আছে? সিলেবাসটা তোমরা ভালো করে বুঝবে। কোন বই পড়বে তোমরা, আমি সেই বেস্ট বইটাও তোমাদের রেফার করে দেবো, যে এই প্রকাশনীর বইটা পড়বে, অবশ্যই তোমাদের কিন্তু ভালো হবে, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা, দেখতে পাচ্ছ সেকেন্ড সেমিস্টার, তোমাদের সেকেন্ড সেমিস্টারের প্রথম একটা ইউনিট, যে ইউনিটের নাম হলো ইন্ট্রোডাকশন টু লজিক। এবারে তোমাদের কিন্তু প্রথম ইউনিটে থাকছে লজিক, ঠিক আছে? আমরা লজিক সম্পর্কে জানবো। লজিকের মোটামুটি 7টা অধ্যায় তোমাদের কিন্তু এবারে জানার বিষয় হয়েছে। তো লজিক এমন একটা জিনিস, লজিক মানে যুক্তি। তো তোমরা যদি যুক্তি ভালো করে জানো, তোমরা কথা বলতে খুব ভালোভাবে জানবে, কথা খুব সুন্দরভাবে বলতে পারবে। সেখানে এই অধ্যায়গুলো এতই মজাদার হবে, তোমাদের কাছে কঠিনের কোনো বিষয়ই থাকবে না, বোঝার বিষয় সমস্ত কিছু থাকবে। বুঝে পড়ো, বুঝে বুঝে কিন্তু উত্তর করতে পারবে, এখানে মুখস্থ করার কোনো বিষয়ই থাকবে না, ঠিক আছে? তো এই ইউনিটে কি কি অধ্যায় আছে? প্রথম অধ্যায় আছে যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, মানে যুক্তি কি। প্রথমেই তোমরা যে অধ্যায়টা সম্পর্কে জানবে, সেই অধ্যায়টা তোমাদের কি বলতো, যুক্তিবিজ্ঞানের প্রকৃতি। যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, সেখানে আমরা দুই প্রকার যুক্তি পাবো, সেটা হচ্ছে অবরোহ এবং আরোহ, ঠিক আছে? তারপরে আমরা জানতে পারবো যে পদ, বাক্য, বচন, পদের ব্যাপকতা, সত্যতা, বৈধতা। এই দ্বিতীয় অধ্যায়ে আমরা এটা পড়বো। অ্যাকচুয়ালি এই যে তোমাদের দুটো অধ্যায় ভাগ করা হয়েছে, এটা অ্যাকচুয়ালি কি বলতো, বর্তমান যে উচ্চ মাধ্যমিক যারা দিবে 2025 সালে, তাদের কিন্তু সিলেবাসের একটাই অধ্যায় কিন্তু এটা আলোচনা রয়েছে, কিছু কিছু পরের অধ্যায়ে রয়েছে। তো এই যে তোমরা জানছো দুটো অধ্যায়, ঠিক আছে? আমরা জানবো যুক্তিবিজ্ঞান কি, যুক্তি কি, যুক্তির বৈশিষ্ট্যগুলোকে কি, যুক্তি কত প্রকার, সমস্ত কিছু এখানে জানবো। তারপরে পদ কি, বাক্য কি, বচন, পদের ব্যাপকতা কি, সত্যতা কি, বৈধতা কি, এই সমস্ত কিছু আমরা জানবো আমরা এই অধ্যায়ে। তার পরের অধ্যায়ে 3 নম্বর অধ্যায়ে আমরা জানবো বাক্য থেকে বচনের রূপান্তর। এটার অধ্যায়টার নাম হচ্ছে বচন। সেখানে কিন্তু আমরা জানবো যে কি করে একটা বাক্য থাকবে আর বাক্যকে কি করে আমি বচনে রূপান্তর করব, সেটা কিন্তু এখানে জানতে পারবো, ঠিক আছে? নেক্সট, বচনের বিরোধিতা। পরের অধ্যায় হচ্ছে বচনের বিরোধিতা। আমরা বচনকে জানছি, তার বিরোধিতাকে জানবো। বিরোধিতা কথাটা এসছে বিরোধ থেকে। যখন আমাদের কারোর সাথে ঝগড়া হয়, বা বাড়িতে কারোর সাথে বা পাড়া প্রতিবেশী কারোর সাথে, তখন কি হয় বলতো, তখন কিন্তু একটা বিষয় হয়। তেমনি এখানে যে বিরোধিতা, সেটা হচ্ছে বচনের সঙ্গে বচনের। আমরা এখানে জানবো, এখানে জানবো যে এখানে পড়তে গিয়ে জানবো যে বচন হচ্ছে আমাদের 4 প্রকার, হ্যাঁ, গুণ ও পরিমাণ অনুসারে সেগুলো এ ই আই ও 4 প্রকার বচন। এগুলো এখন তোমাদের কঠিন মনে হবে যে কি এইগুলো বিষয় বলছে, তো আমরা এগুলো জানবো, সমস্ত কিছু ডিটেলস একদম জানবো। তো এই 4টা অধ্যায়ে আমরা কিন্তু খুব ভালোভাবে পড়বো। তারপরে পরের 3টা অধ্যায় দেখো, পরে আরো 3টা অধ্যায় রয়েছে এই ইউনিটে লজিকে। দেখো, প্রথমেই রয়েছে অমাধ্যম অনুমান। এটা একটা বড় অধ্যায়। এখান থেকে তোমরা পড়বে আবর্তন, পূর্ব, বিবর্তন, সমাবর্তন। অ্যাকচুয়ালি অমাধ্যম অনুমান হচ্ছে 9 প্রকার। কত প্রকার? 9 প্রকার। তার মধ্যে আমাদের শুধু 3 প্রকার অমাধ্যম অনুমানই কিন্তু তোমাদের পড়তে হবে, তোমাদের সিলেবাসে আছে। এবং লজিক, তোমরা এখানে লজিক করবে, একদম তোমাদের কোনো কঠিনের কিচ্ছু নেই, একদম সহজ, খালি নিয়ম। এই যে 7টা অধ্যায় তোমাদের আছে, 7টা অধ্যায় কিন্তু শুধু নিয়মগুলোকে যদি তোমরা ভালো করে জানো, ভালো করে বোঝো, তাহলে কিন্তু কোনো অসুবিধার কিছু হবে না। এখানে আমরা জানবো অমাধ্যম অনুমান কি, মানে এই যে যুক্তি যে ভাগ, যুক্তি অবরোহ আরোহ, অবরোহর আর একটা ভাগ হচ্ছে অমাধ্যম অনুমান, ঠিক আছে? সেগুলো জানবো। তারপরে নিরপেক্ষ ন্যায়, এটা একটা বিশাল বড় অধ্যায়, এটাও একটা বড় অধ্যায়। এখান থেকে, এই অধ্যায় থেকে তোমাদের বড় প্রশ্ন হবে, ঠিক আছে? তো এই অধ্যায়টা কঠিন রয়েছে, এই অধ্যায়টাই তোমাদের একটু কঠিন, সেই অধ্যায়টা কিন্তু আরো ডিটেলস ভালোভাবে পড়বো। নিরপেক্ষ ন্যায় কি,
তার মূর্তিগুলো কী কী, সংস্থানগুলো কী কী, মূর্তি আছে মোট 256টি, তারপরে আমাদের বৈধ মূর্তির সংখ্যা হচ্ছে 19টি, সেই সমস্ত কিছু কিন্তু ডিটেল আমরা এই অধ্যায়ে কিন্তু জানবো। তারপরে যে সংস্থান আছে 4টি, সংস্থানগুলো কী কী সেগুলো জানবো, তার বৈধতা বিচার করবো, কী করে বৈধতা বিচার করবো, তার নিয়ম আছে, মানে কি প্রত্যেকটা অধ্যায়ে আমরা কিছু নিয়ম পাবো, আর সেই নিয়ম অনুসারে কিন্তু আমরা আলোচনা করব। এবার আলোচনা করে আমরা কিন্তু নিয়ম যদি ফলো করি তাহলে কিন্তু আর আমাদের কোনো অসুবিধা থাকবে না, ঠিক আছে। তারপরে দেখো যৌগিক যুক্তি, এটাও কিন্তু দ্বাদশ শ্রেণীর একটা অধ্যায়, সেই অধ্যায়টাকে এখানে অন্য নাম দিয়ে দেওয়া হয়েছে, যেখানে প্রাকল্পিক ও বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় ছিল, এখানে যৌগিক যুক্তি আকারে দেওয়া হয়েছে। তো এই অধ্যায়টাও কিছু নিয়ম রয়েছে, সেগুলো নিয়ম অনুসারে বৈধ অবৈধ আমরা বিচার করব, যৌগিক যুক্তি কাকে বলে, যৌগিক যুক্তি কত প্রকার, সেই সমস্ত কিছু কিন্তু আমরা জানতে পারবো এই অধ্যায়, ঠিক আছে। তাহলে 7টা অধ্যায় তোমরা দেখতে পেলে। আবার প্রথম থেকে তোমাদের দেখাচ্ছি, এই যে আমাদের 4টা অধ্যায়, যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, পদ, বাক্য, তারপরে হচ্ছে বাক্য থেকে বচনের রূপান্তর, তারপরে বচনের বিরোধিতা, অমাধ্যম অনুমান এবং নিরপেক্ষ ন্যায়, যৌগিক যুক্তি। এটা ছিল আমাদের প্রথম ইউনিট। এটা ছিল আমাদের কত নম্বর ইউনিট? প্রথম ইউনিট। তারপরে আমরা এবার দ্বিতীয় ইউনিটে যাব। তাহলে প্রথম ইউনিট, এই প্রথম ইউনিটে কিন্তু আমাদের টোটাল থাকছে 24টি নাম্বার। কত নাম্বার? 24টি নাম্বার। হ্যাঁ, কারণ এই প্রথম ইউনিটে যে 7টা অধ্যায় আছে, এই 7টা অধ্যায় থেকে মোট নাম্বার থাকবে 24টি। তারপরে যদি দেখি ইউনিট টুর যদি টপিক দেখো, সেখানে কিন্তু থাকছে হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইথিক্স, মানে আমাদের নীতিবিদ্যার পার্ট। এবার বলতে পারো স্যার যে এগুলো আমরা আলোচনা কোথায় পেয়েছি? দেখো একাদশ শ্রেণীর যখন তোমরা প্রথম সেমিস্টার পড়েছিলে, পাশ্চাত্য দর্শনের যে প্রধান শাখাগুলো ছিল, সেখানে কিন্তু আমরা লজিকও পেয়েছিলাম, যুক্তিবিদ্যাও পেয়েছিলাম, আর তার সাথে এই নীতিবিদ্যাও পেয়েছিলাম। তো সেগুলোই কিন্তু তোমাদের এবার সিলেবাসের ডিটেলস আলোচনায় আমরা যাচ্ছি, ঠিক আছে। এই ইথিক্সের মধ্যে দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে ভারতীয় নীতিবিদ্যা, আর আরেকটা পার্ট থাকবে সেটা হচ্ছে তোমাদের কি বলতো, আরেকটা হচ্ছে তোমাদের পাশ্চাত্য নীতিবিদ্যা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কিন্তু দুটো টপিক আমাদের পড়তে হবে, ঠিক আছে। তো এই ভারতীয় নীতিবিদ্যার মধ্যে আমরা যে টপিকগুলো পড়বো, মনে রাখবে এগুলোও কিন্তু 4টা অধ্যায়, ঠিক আছে। মূল টপিক হচ্ছে ভারতীয় নীতিবিদ্যা, কিন্তু এখানে তোমাদের আরও 4টা অধ্যায়, সেটা হচ্ছে পুরুষার্থ পড়বো আমরা। পুরুষার্থ আমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে কিন্তু পড়ে এসেছি 4টি পুরুষার্থ, কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, সেগুলো পড়ে এসেছি। এখানে শ্রীমদ্ ভাগবত গীতা তোমরা নিষ্কাম কর্মের ধারণা পাবে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ 3 ধরনের কর্মের কথা বলেছে, 2 ধরনের কর্মের কথা বলেছে, একটা হচ্ছে সকাম, একটা হচ্ছে নিষ্কাম, সেগুলো কিন্তু আমরা ভালো করে জানবো। তারপরে বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গ, গৌতম বুদ্ধ 8টি মার্গের কথা বলেছে, ঠিক আছে। সেই 8টা মার্গের কথা আমরা এখানে সুন্দর করে পড়বো, যে দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য যে 8টা মার্গ। তারপর হচ্ছে চারবাগের সুখপাত, আমরা চারবাগ দর্শন পড়ে এসেছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে। আমরা কিন্তু চারবাগ দর্শন ভালো করে পড়েছি। নাস্তিক শিরোমণি তাকে বলা হতো, কেন কি এটাই চরমপন্থী নাস্তিক দর্শন ছিল, ঠিক আছে। তো এগুলো আমরা কিন্তু জানবো, ঠিক আছে। এই জায়গায় এই 4টা অধ্যায় আমরা জানবো। নেক্সট, এবার আমাদের পাশ্চাত্য নীতিবিদ্যা। এই পাশ্চাত্য নীতিবিদ্যা যদি আমরা দেখি, এই পাশ্চাত্য নীতিবিদ্যায় কিন্তু আমাদের কি রয়েছে, আরও 2টো অধ্যায় রয়েছে, যেগুলো অধ্যায় কিন্তু আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। একটা হচ্ছে নৈতিক প্রত্যয় সমূহ, যার মধ্যে রয়েছে নৈতিক, অনৈতিক, নীতি বহির্ভূত কাজ, তারপরে উদ্দেশ্য, অভিপ্রায়, ঠিক ও ভুল, ভালো মন্দ, ন্যায় বিচার, এই সমস্ত কিছু কিন্তু আমরা জানবো এই অধ্যায়ে, যে ন্যায় বিচারটা কি, ভালো মন্দ কি, ঠিক ভুল কি, নীতি বহির্ভূত কি, এই সমস্ত কিছু কিন্তু আমরা এখানে জানবো, ঠিক আছে। তো নেক্সট পরবর্তী যদি দেখো, লাস্ট যে নৈতিক তত্ত্বসমূহগুলো কি কি, টেলিওলজিক্যাল অ্যান্ড ডিওন্টোলজিক্যাল থিওরিজগুলো, এই তত্ত্বগুলো কিন্তু আমরা এখানে জানবো, ঠিক আছে। সেই তত্ত্বগুলো কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব। এই হচ্ছে তোমাদের সূচিপত্র বা সিলেবাস। এবার হচ্ছে মার্কস ডিভিশন, তোমাদের কত ধরনের মার্কস থাকতে চলেছে, কি কি ধরনের প্রশ্ন হতে চলেছে, সেগুলো আমরা জানবো। কোন কোন অধ্যায় থেকে কত থাকতে চলেছে। দেখো তোমাদের এই যে 7টা অধ্যায়, প্রথম ইউনিটের ইন্ট্রোডাকশন টু লজিকের যে 7টা অধ্যায়, 7টা অধ্যায় থেকে যদি তোমরা দেখো, প্রথম অধ্যায় যুক্তিবিজ্ঞান, এখান থেকে মাত্র থাকবে কত নম্বর? 3 নম্বর। তারপরে পদ, বাক্য, বচন দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে 3 নম্বর। তারপরে দেখো বাক্য থেকে বচনের রূপান্তর থাকবে 2 নম্বর। তারপরে বচনের বিরোধিতায় থাকবে 4 নম্বর। তারপরে অমাধ্যম অনুমান অধ্যায়ে থাকবে 3 নম্বর। তারপরে নিরপেক্ষ ন্যায় মূর্তি, এইখানে থাকবে হচ্ছে 6 নম্বর। দেখো ওখানে 6 নম্বর। তবে যৌগিক যুক্তি বা প্রাকল্পিক ও বৈকল্পিক এখানে থাকবে 3 নম্বর। তাহলে দেখো সবচেয়ে বেশি নম্বর আছে এই 6 নম্বর অধ্যায়ে, 6 নম্বর রয়েছে। 6 নম্বর তোমাদের বড় প্রশ্ন হাইয়েস্ট হবে, 6 নম্বরের বড় প্রশ্ন হবে, ঠিক আছে। তো এই বড় প্রশ্নগুলো তোমাদের ভালো করে অ্যাটেন্ড করতে হবে, সেগুলো দেখো। নেক্সট, এখানে যদি আমি যোগ করি, টোটাল মার্কস পরে বলা আছে, সেটা আমি দেখব। টোটাল এখানে 24টি নাম্বার হবে। দ্বিতীয় ইউনিটে আমাদের টোটাল 2টো টপিক নিয়ে আলোচনা আছে। 2টো টপিকের মধ্যে একটা হচ্ছে ভারতীয় নীতিবিদ্যা, আর একটা হচ্ছে পাশ্চাত্য নীতিবিদ্যা। তো ভারতীয় নীতিবিদ্যায় মোট এই 4টা অধ্যায় মিলে থাকছে হচ্ছে
8 নম্বর। এখানেও দুটো অধ্যায় মিলে থাকছে হচ্ছে 8 নম্বর। তো 8 8 হলো 16, ওখানে যাচ্ছে 24। তাহলে 16 আর 24 কত? মোট আমাদের কিন্তু 40টি নাম্বার হচ্ছে। তাহলে এই হচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে কত কত নাম্বার, একদম স্পেসিফিক নাম্বার বলে দেওয়া আছে যে এই অধ্যায় থেকে আমাদের এত নাম্বার, এই অধ্যায় থেকে এত নাম্বার থাকছেই। ঠিক আছে, নেক্সট দেখো, এবার হচ্ছে তোমাদের ফুল অ্যান্ড ফাইনাল যে পুরো মার্কস ডিভিশন, তোমাদের কোন অধ্যায় থেকে কত নাম্বার থাকছে, কোন অধ্যায় থেকে তোমাদের কত প্রশ্ন, কি কি প্রশ্ন থাকবে, সেগুলো যে আমাদের কটা প্রশ্ন থাকলে কটা অ্যাটেন্ড করতে হবে সুন্দর করে দেওয়া আছে। যে আমাদের যে প্রথম ইউনিট যেখানে 7টা অধ্যায় আছে, কটা অধ্যায় আছে? 7টা। সেই 7টা অধ্যায় থেকে মোট, ঠিক আছে, মোট 2 নাম্বারের প্রশ্ন থাকবে 3টা। ঠিক আছে, 3টা অ্যাটেন্ড করতে হবে, থাকবে কয়টা? 5টা। তাহলে 5টার মধ্যে 3টা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, 3 দুগুণ 6 নাম্বার এখানে থাকছে। ঠিক আছে, তারপরে ওই ইউনিট থেকেই 7টা অধ্যায় থেকে 6টা থাকবে 3 নম্বরের প্রশ্ন, কিন্তু অ্যাটেন্ড করতে হবে কয়টা? 4টা। 3 4 কত? 12 নম্বর। ঠিক আছে, দেখো ভালো করে, 6টা থাকবে কিন্তু এখানে, 6টা থেকে অ্যাটেন্ড করতে হবে 4টা। নেক্সট, এখান থেকে বড় প্রশ্ন, এই ইউনিট থেকে বড় প্রশ্ন থাকবে 2টো, অ্যাটেন্ড করতে হবে 1টা, তার মানে 1টার মার্কস হচ্ছে কত? 6। তাহলে এই হচ্ছে টোটাল থাকবে এখানে। দেখো কত নাম্বার? 6 6 6 12 12 12 12 24 হয়ে গেল টোটাল নাম্বার। তাহলে এই ইউনিট থেকে হচ্ছে কত নাম্বার? 24 নাম্বার। ইউনিট টু আমাদের দুটো টপিকের মধ্যে আমাদের আরও প্রথম টপিকে হচ্ছে 4টা অধ্যায়, তারপরে হচ্ছে 6টা অধ্যায় টোটাল। এখানে 6টা অধ্যায় থেকে আমাদের 2 নম্বরের প্রশ্ন থাকবে 4টা, অ্যাটেন্ড করতে হবে কয়টা? 2টো, তাহলে 2 দুগুণ 4 নাম্বার। তারপরে এখানে 3 নম্বর প্রশ্ন থাকবে 4টা, কিন্তু অ্যাটেন্ড করতে হবে 2টা, তাহলে 3 দুগুণ 6। তারপরে এখানেও 2টো প্রশ্ন থাকবে বড়, অ্যাটেন্ড করতে হবে 1টা, কিন্তু 6। তাহলে এখানেও আমাদের 6 6 6 12 12 আর 4 16 নাম্বার। মোট কিন্তু এই ইউনিট থেকে 16 নাম্বার। তাহলে দেখো, বড় প্রশ্ন তুমি অথবা পাচ্ছই, ছোট প্রশ্ন তুমি অথবা পাবেই। তার মানে কি, সহজ একদম সিলেবাস, কোশ্চেন প্যাটার্নও সহজ, এইখানে তুমি ভালো নাম্বার একটা তুলতে পারো, তাই না? খুবই সুন্দরভাবে নাম্বার কিন্তু তুমি তুলতে পারবে। তাহলে নিঃসন্দেহে তুমি যদি দেখো, এখানে তোমাকে 2 নাম্বারের প্রশ্ন টোটাল কত? 10 নাম্বার তোমাকে তুলতে হবে। আর তোমাদের 3 নম্বরের প্রশ্ন থাকবে 18, আর 6 নম্বরের প্রশ্ন 12, কারণ 6 দুগুণ 12, 2টা 6 নম্বরে অ্যাটেন্ড করতে হবে। 3 নম্বরের প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে হচ্ছে 6টা, তাই 3 6 18, আর 2 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে তোমাদের কয়টা? 5টা, 5 দুগুণ 10। তাহলে টোটাল যদি প্রশ্ন দেখো, এখানে তোমাদের 2 নম্বরে অ্যাটেন্ড করতে হচ্ছে কয়টা টোটাল সিলেবাসে? 4টা প্রশ্ন। তারপরে 3 নম্বরে অ্যাটেন্ড করতে কয়টা? 4 4 2 6টা। তারপরে তোমাদের 6 নম্বরের প্রশ্ন কয়টা? 2টা। তাহলে কত হচ্ছে? 10 12, মোট কিন্তু তোমাদের 12টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। 12টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে কি না? 12টা না 13টা? দেখো এখানে 2 3 2 3 5 5 6 6 11 11, এখানে 2টা 13টা, টোটাল 13টা প্রশ্ন হবে। 13টি প্রশ্ন হবে, এখানে 5। ঠিক আছে, 13টি প্রশ্ন অ্যাটেন্ড করলেই তোমাদের মোট টোটাল নাম্বার কত থাকছে? 40 নাম্বার কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে তোমাদের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, সমস্ত কিছু তোমাদের আজকে সুন্দর করে বলে দিলাম। এর বাইরে আর কোনো কিছু থাকবে না। ঠিক আছে, এর বাইরে কোনো কিছু থাকবে না। তোমরা সুন্দর করে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, পড়ার ভিডিওগুলো, তারপরে কোশ্চেন অ্যান্সারের ভিডিও আমরা নিয়ে আসবো। এবারে সমস্ত কিছু সঠিক টাইমে পেয়ে যাবে, কোনো কিছু তোমাদের অসুবিধা নেই। তোমরা এই ভিডিওটাকে শেয়ার করো এবং জানাও যে তোমরা এইভাবে ফ্রি অফ কস্ট ক্লাসগুলো সব পেতে চলেছো। ঠিক আছে, ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং তার সাথে সাথে তোমরা এই চ্যানেলের সাথে জুড়ে থাকো, প্রত্যেকটা ক্লাসের ভিডিও তোমরা পাবেই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে।